প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ ভাবনা আলোচনা অনুষ্ঠানে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা বাংলাদেশের দুর্নীতি নিয়ে আলোচনা করব। যে বাংলাদেশে যে দুর্নীতির খবর এখন প্রকাশ পাচ্ছে, এরকম দুর্নীতি রুখবে কে, কীভাবে দুর্নীতি থেকে রেহাই পেতে পারে বাংলাদেশ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে এখন পত্রপত্রিকা খুললেই দেখা যাচ্ছে যে একজন সরকারি কর্মকর্তা তার বিভিন্ন দুর্নীতির খবর প্রকাশ পাচ্ছে। এর আগে আমরা দেখেছি একজন পুলিশের সাবেক প্রধান, তার দুর্নীতির খবর এখনও ফলো আপ স্টোরি হিসাবে আসছে। এর সাথে আমরা সামগ্রিকভাবে দুর্নীতির চিত্রটা একটু বোঝার চেষ্টা করব। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন অতিথি, তার সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন বদিউর রহমান, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড। আপনাকে স্বাগত। তা আমি প্রথমে আলোচনা শুরু করতে চাই এইভাবে যে এই যে সরকারি কর্মকর্তা যিনি এখনও ক্ষমতায় আছেন, একজন পুলিশের কর্মকর্তা, তার বিরুদ্ধে অভিযোগ অনেক অঢেল সম্পত্তি, বা রাজস্ব কর্মকর্তা যিনি, তারও অঢেল সম্পত্তির খবর আমরা পাচ্ছি। এর আগে আরেকজন পুলিশ কর্মকর্তা যিনি সাবেক হয়েছেন তার আসছে। কিন্তু অনেকেই এখন বলছে যে এরকম মতিউর রহমান অনেক আছে, এরকম বনজির আহমেদ অনেক আছে। এটা একটা টিপ অব দ্য আইসবার্গ। আপনি কি মনে করেন? ধন্যবাদ। মনে করাটা তো উড়িয়ে দেওয়া যাবে না, কারণ আমরা এমনিই তো বলি যাহার রটে তাহা কিছুটা হইলেও বটে। আর আমাদের যে অতীত অভিজ্ঞতা, এর আগে মনে করেন যে আপনার স্মরণ থাকবে শুদ্ধি অভিযান বলে হোক, যেভাবে হোক, সম্রাট, এনু, রূপন, জি কে শামীম, পাপিয়া, তারপরে ডাক্তার সাবরিনা, শাহেদ, তারপরে বুমি কুতুব, স্বাস্থ্যের আফজাল, তারপরে যে আপনার যে এক ড্রাইভার মালিক, এভাবে অনেকগুলো ঘটনা আসছে না পত্রপত্রিকায়। আমরা এগুলো তো মানুষ জানতো না, মিডিয়া বেশি হওয়াতে, মিডিয়া সাহসী হওয়াতে এই খবরগুলো বেরোচ্ছে। তারপরে তো মিডিয়াকে টুটি চেপে ধরে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টার কমতি থাকে না, সেটা আইনের মাধ্যমে হোক কিংবা পেশাজীবী গ্রুপ যারা এরকম দুর্নীতিতে তাদের কেউ ধরা পড়ে তাদের নিজস্ব অ্যাসোসিয়েশনের বক্তব্যের মাধ্যমে হোক চাপাতে চায়। অতএব আছে, আমরা যে কয়টা জানি এর বাইরেও আমরা জানি। আর ধরেন আমি তো ব্যক্তিগতভাবে একটা জিনিস এনজয় করি। আমি এনবিআর চেয়ারম্যান থাকাতে আমার একটা পরিচিতি হয়েছে বিশেষ সময়ের, কিন্তু আমার একটা বড় খারাপ ক্ষতি হয়ে গেছে। সেই ক্ষতিটা হলো আমি অনেক মানুষকে পা ধরে সালাম করব এরকম ভাবতাম, আমার আইডল হিসেবে চিন্তা করতাম তাদের কথাবার্তা এবং সমস্ত বিচার বক্তব্য সব দিয়ে। কিন্তু ওখানে এনবিআর চেয়ারম্যান হয়ে ওনাদের যে স্বরূপ দেখলাম, বেশিরভাগের যে অবস্থা দেখলাম, তাতে আমার মানুষের প্রতি শ্রদ্ধাবোধটা এই জাতীয় লোকের কমে গেছে। কারণ উপরে যে যাই বলতেছেন, ভিতরে কিন্তু তার সেই রূপ নয়। বিশেষ করে শিক্ষিত, পয়সাওয়ালা, প্রতিষ্ঠিত, বলা চলে সুপ্রতিষ্ঠিত, কিন্তু কর দেওয়ার সময়, আয় কর দেওয়ার সময় লুকায়, দিতে চায় না। সোজা গ্রামের ভাষায় যেটা বলি আমরা, বলি চোর আর কি, চুরি করতে চায়। অতএব আম জনতা যেটা ভাবে যে এই রকম একটা বেনজির নয়, একটা মতিউর নয়, ওই আগে আরও কিছু নাম বললাম, এরকম আছে, প্রচুর আছে। কেউ ধরা পড়ছে না হয়তো। ধরেন এই ছাগল কাণ্ড যদি না ঘটতো, পাপ বাপেরও সারে না, অনেক সময় কিছু ঘটে না যে কোনো কারণে হোক, তাহলে তো মতিউর তো পর্দার আড়ালে তার কি গতকাল ছাগলের কোরবানের সময় কি অর্থবিত্ত হইল, আগে হয়েছে। এর আগে আরও 4 বার দুদক থেকে সে ক্লিয়ারেন্স পেয়েছে। এটা বোধহয় তার 5ম বারের অনুসন্ধান হবে আর কি। অতএব জনতার ধারণা ঠিক, আমি সেটা এন্ডোর্স করি। আচ্ছা, আপনি দুদকের প্রসঙ্গ বলেছেন যে এর আগে দুদক থেকে 4 বার যদি সে এন্ডোর্সমেন্ট পেয়ে থাকে, তাহলে এখানে দুদকের ভূমিকা নিয়ে কি প্রশ্ন আসে না? অবশ্যই প্রশ্ন আসে, আসবে না কেন?
আর দুদকের ভূমিকা নিয়ে তো দুদকের চেয়ারম্যান গোলাম রহমান সাহেব বলছে একবার যে নখ দন্তবিহীন ব্যাঘ্র, এরকম একটা কথা বলছেন না গোলাম রহমান সাহেব? তারপরে ইকবাল যখন চেয়ারম্যান তখন তো যে আদালত থেকে রায় হোক যেটা হোক, তারপরে কি বেসিক বাচ্চুকে ধরতে পারছে, তার কাছে যেতে পারছে? হ্যাঁ, এখন আপনার ওই যে রাজাকার, বাচ্চু রাজাকারও চলে গেছে, কোন ফাঁকে দিয়ে কে ফার করে দিল, চলে গেল। বেসিক বাচ্চিও তো দেশে নেই। দুদক নিয়ে প্রশ্ন থাকবে, আছে। আমি দুদকে ইকবাল থাকতেও তার সাথে কথা বলেছিলাম, কারণ ইনসিডেন্টালি হি ওয়াজ মাই ফেভারিট কলিগ। আমি ইয়ারডিতে এডিশনাল সেক্রেটারি থাকতেও আমার সাথে ডেপুটি সেক্রেটারি হিসেবে কাজও করছে। ভালো অফিসার, সৎ অফিসার, এবং আমাদের সরকারের ঊর্ধ্বতন উচ্চ পর্যায়ের একজন প্রিয় অফিসারও। কিন্তু তাকে আমাদের দেশে সরকারি আমলাদের যে একটা বিভাজন শুরু হয়ে গেছে দলীয়করণের পরে, ওই ইকবালকে দলীয়করণের প্রভাবে, যেহেতু এমপি তালেব আলী তার ভাইরা ছিলেন, তাকে আওয়ামী গোসা ভাবছে, সেই জন্য তাকে অনেকবার প্রমোশন দেয় নাই। সেই জাতীয় সাফারিংগুলো আমাদের এই প্রশাসনে ভিতটাকে, এটার যে একটা স্মুথ চলা, সেটাকে থামিয়ে দিয়েছে। আমার নিজের একটা অভিজ্ঞতা আছে, আমি অলওয়েজ চ্যালেঞ্জ করেছি। আমার আউটস্ট্যান্ডিং এশিয়ার থাকে, ভালো কাজ করেছি, রেকর্ডেড আছে, সমস্ত যাদের সাথে কাজ আছে। কিন্তু আমাকে তো বিএনপির আমলে, খালেদা জিয়ার আমলে 4 বার সচিব পদে প্রমোশন দেয় নাই। তার কারণ কি? কারণ খালেদা জিয়ার যে একজন সচিব ছিল ওই কার্যালয়ের, খন্দকার শহীদুল ইসলাম, তো আমি প্রায় সময় বলি যে আসলে খন্দকার না, তো ওনাকে ডুবানোর জন্য এটা ছিল অন্ধকার শহীদুল ইসলাম। ওই আমার উপর কোনো এক কারণে উনি রাগ ছিলেন। সে রাগটা, আমি তো রাগ ডাক করে কথা বলি না, গুছিয়ে বলার দরকার, কারণ আমি কিছু পেতে চাচ্ছি না। তো আমি যখন ইয়ারডির এডিশনাল সেক্রেটারি, তখন অফিসের এক কাজে আমি একটা নথি নিয়ে ওনার অফিসে গেলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ইনসিডেন্টালি সেদিন ওনার রুমে আমাদের ফেনীর বেলায়েত মুক্তার সাহেবের ছেলে, ফেনীর 3-এর এমপি সাহেব মারা গেছেন, যে ব্যবসায়ী ছিলেন, আদম ব্যবসাও ছিল, ভালো মানুষ ছিলেন, উনিও বসা। ওনার 2 জন সেখানে একটু রসিয়ে আলাপ করতেছিল যে শেখ কামাল ব্যাংক ডাকাতি করছে। তা আমিও ইনস্ট্যান্টলি ঢুকে শুনে যাওয়ার পর আমি চট করে বলে ফেললাম, কারণ কামাল ওয়াজ মাই ক্লাসমেট, আমরা হলমেট ছিলাম, সে হলে SM হলে এটা ছিল, আমি রেসিডেন্ট ছিলাম। আমি বললাম, স্যার এটা কি বিশ্বাসযোগ্য হয়? কোনো কারণে প্রচারণা পেয়ে থাকলে, কারণ বঙ্গবন্ধুর কথা দেশ উঠে দেশ নামে দেশ বসে, সেই জায়গায় এরকম 2 জনের চেহারা সাথে সাথে বেলুন ফুটো করে দিলে পিন দিয়ে যেমন এরকম হয়ে গেল। এই যে একটা বেফাস কথা বলে ফেললাম, এখন অন্যদেরকে জুনিয়র কলেজদের অ্যাডভাইস দিই, খবরদার বেফাস কথা বললো না। তারপর তো এইবার যেবারই আমার প্রমোশনের প্রশ্ন উঠে SSBতে বলে যে ওটা আওয়ামী মনা। তো হ্যাঁ, আওয়ামী মনা আমি 70 সালে বঙ্গবন্ধুর ইলেকশন করেছি, সেই সময় থেকে গিয়েছি, কিন্তু আমি চাকরিতে আসার পর তো কোনো দল করিনি, তাহলে আমাকে দিল না। এরপরে খালেদা জিয়ার প্রথম আমলে 91-92 যে গণপদোন্নতি হলো, সেই সময় এই মনাগিরিটা প্রতিষ্ঠিত করে ফেলছি। সে সময়ে এগুলো আওয়ামী মনা করে ফ্রিডম ফাইটার বেসের অনেককে পদোন্নতি দেয় নাই, সেগুলো করলো। তখন থেকে নামের পাশে, সরকারি আমলাদের নামের পাশে এ আওয়ামী লীগ, বি বিএনপি, যে জামাত, এই মনাগিরি যখন শুরু হইল, তখন থেকে সিভিল সার্ভিস লস্ট ইজ অনার, এটা হয়ে গেল। এবং সেটার ফলশ্রুতিতে পরে কি হইল, ডিভিশন হইল। এরপরে কি হইল, জনতার মঞ্চ হইল। এটা করার কথা না, সরকারি চাকুরে কর্মজীবী তো রাজনীতি করার কথা না, কিন্তু তারা সরকারের বিরুদ্ধে জনতার মঞ্চ করল। ঠিক পাল্টা আবার ওরা এরপরে আবার পান্ডা গার্ডেনে জন্মাষ্টমীর দিন বিয়ের অনুষ্ঠান করে একদল বসলো। পাল্টা আবার উত্তরা ষড়যন্ত্র একটা ঘটলো, মনে থাকতে পারে আপনার, হ্যাঁ, সেখানে মুখ ডেকে পালাচ্ছে, এটা হচ্ছে। এইগুলো কাজকর্ম সিভিল সার্ভিসের সৌন্দর্যটা নষ্ট করে দিয়েছে, এটার স্মুথ পথ চলা নষ্ট করেছে। এবং এই মনাগিরিতে রাজনৈতিক দলগুলো
সিভিল সার্ভেন্টদেরকে আমার লোক, ওর লোক, এইসব ভাবতে গিয়ে একটা ডিভিশন করে দিয়েছে। এটার ফলশ্রুতিতে সিভিল সার্ভিসের উপর যে রাজনৈতিক নেতৃত্বের একটা অ্যাবসলিউট কন্ট্রোল থাকতো, সেটা নাই, লুজ হয়ে গেছে। যেই কারণে এখন দেখবেন ওই যে আমলারাও মঞ্চে উঠে রাজনৈতিক বক্তব্য দেয়, এবং এটা দুঃখে অনেক সময় জনপ্রতিনিধিরা, উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে অনেকে বলে আমাদেরকে মানে না। তো মানবে কীভাবে? মানিতে উঠে গেলে তো মানবে না, মানাইতে পারে না। তো সেই দিক থেকে সিভিল সার্ভিস ক্ষতিগ্রস্ত হয়েছে। এটার জেরে দুর্নীতি বেড়েছে, কারণ পৃষ্ঠপোষকতা পাচ্ছে। তো আপনি মনে করেন যে মতিউরের প্রসঙ্গ উঠল, বেনজিরের প্রসঙ্গ উঠল, আমাদের পুলিশের যে দক্ষতা আছে, আমি যেটা জানি, এদের অবশ্যই জানার কথা। একটা বাহিনীর প্রধান, সেটা বাহিনীর দোষ হওয়ার কথা না, কিন্তু বাহিনীর প্রধান যে তার লোক দিয়ে এত সম্পদ কিনাচ্ছে, এটা করছে, ওটা করছে, তাহলে এগুলো জানে না? জানে। মতিউরেরটা জানে না? মতিউরেরটা তো ধরুন আমি প্রথমে তার ক্ষমতা দেখেছি, সেই আমি যখন ওখানে চেয়ারম্যান, তার চিটাগং ফোর্ট থেকে বদলি করার কারণে যে কাণ্ড ঘটল, সে তো তুলকালাম কাণ্ড করে ফেললো। এরও তুলকালাম কাণ্ড, তার জন্য আর্মি চিফ পর্যন্ত টেলিফোন করবে, নিচেরগুলো তো করলোই, তার বদলি ক্যান্সেলের জন্য। তো এরপরে 4 বার যদি তার দুদকের আগে অভিযোগ গিয়ে থাকে, তাহলে সে আবার পরের দিকে উপরের প্রমোশন কিভাবে পায়? কিন্তু স্যার, আপনি বলছিলেন যে এই মতিউর যে চট্টগ্রাম থাকতে আপনি বদলি করেছিলেন, এবং সেটা আপনি একটা টেলিভিশনে বলেছেনও। জি। আর্মি প্রধান বা সেনাপ্রধান বা তত্ত্বাবধায়ক সরকারের সময় আপনাকে ফোন করেছিল, আপনি সেটা শোনেননি। শুধু আর্মি প্রধান করে নাই, জেনারেল মাসুদ করেছে, আর্ম ফোর্সেস ডিভিশন থেকে চিঠি দিয়ে এটা ক্যান্সেল করার জন্য বলছে। মেজর জেনারেল সিনা ইবনে জামালি করেছে, চিটাগংয়ের ব্রিগেডিয়ার হাসান নাসির নিজেই তো একটা ক্ষমতা করে অর্ডার জারি করছে, তাকে ওদের পারমিশন ছাড়া রিলিজ করা যাবে না। তার হাতে কি ম্যাজিক এত ছিল যে এতগুলো ক্ষমতাধর লোক হ্যাঁ তার পক্ষে কথা বলছে? এই জন্যই তো আমি একটা বক্তব্য রাখছি, হি ইজ ক্যাপাবল, হি ইজ এ গুড ম্যানেজার, হি নোজ হাউ টু ম্যানেজ। এখন সে যে কোনো এক পয়েন্টে, আমার কাছে যেটা আপনার বদলির আগে খবর এসেছিল, যে জন্য তাকে আমি চিটাগং থেকে রাজশাহী বদলি করলাম, সেই খবরটা হইলো আমি বদলি আগে একটা হোমওয়ার্ক করি, তো সেখানে রিপোর্ট নিয়ে যেটা জানলাম, ওই যে যেহেতু সেনা নির্দেশিত সরকার, তো চিটাগংয়ে ফোর্টের এটার মোটামুটি দেখভাল করতেন ব্রিগেডিয়ার হাসান নাসির। তো উনি নাকি চেয়েছিলেন, যেটা আমিও জানলাম পরে, উনিও বললেন যে মতিউরকে দিয়ে ওখানকার এনবিআরের অন্য অফিসার যারা আছে তাদের দুর্বলতাগুলো বের করবে, তাদেরকে ধরবে, একে টুলস হিসাবে ব্যবহার করবে, এটাই নাকি কারণ ছিল। এটা অবশ্য পরে ব্রিগেডিয়ার হাসান নাসির আমাকে বলেছেও নিজে। আমি বললাম যে এটা তো লক্ষণ ভালো হইল না, যে এখন তার কলিগদের বিরুদ্ধে বলবে, সে তো আপনারা ক্ষমতাতে চলে এলে আপনাদের বিরুদ্ধেও বলবে, বলে যে না আমার কাজ উদ্ধার হয়ে গেলে তাকে আমরা ছেড়ে দেব। তা আমি তো ডিপার্টমেন্টের ক্ষতি করার জন্য এরকম লোক পুষবো না। একটা কথা খেয়াল রাখতে, আমি ডিপার্টমেন্ট চালাবো তো রেভিনিউ কালেকশনের জন্য, সেখানে আমি সবাইকে ফেরেস্তা বানানোর জন্য যাইনি। আমার তো আগে রেভিনিউ কালেকশানেরটা রাখতে হবে। এবং সবচেয়ে মজার জিনিস ছিল, যে অফিসারগুলো করাপ্ট সেখানে বলা হয় মোরলেস রেভিনিউ তো কালেক্ট তারাই করে, তো আপনি লোম বাঁচতে বাঁচতে কম্বল উজাড় করলে তো হবে না, একটু স্থিতিশীল অবস্থায় আসতে হবে। এটা আমার সাথে সহমত পোষণ করেছিলেন দুদকের চেয়ারম্যান আপনার হাসান মাসুদ সাহেবও। আমি বললাম যে আপনি প্রাতিষ্ঠানিক দুর্নীতির দিকে তাকান, ব্যক্তি দুর্নীতিগুলো আমি দেখব। তো এখন মতিউর নিজেই কি সব জায়গায় গিয়েছে, না ওই একজনের মাধ্যমে সবটা হয়েছে, সেটা আর আমি জানি না। মতিউরকে যখন আপনি বদলির সিদ্ধান্ত নিলেন, আপনি বললেন যে হোমওয়ার্ক করেন, তার বিরুদ্ধে কি তখনই কি দুর্নীতির অভিযোগ ছিল? মতিউর অরিজিনালি ট্রেড ক্যাডারে ছিল, 91 সময় যে জয়েন করছে, 91 বা 92-তে আপনার ট্রেড ক্যাডারে থেকে 7 জন এই কাস্টমসে এসেছিল, হি ইজ ওয়ান অফ দ্যাম। তার সাথে বাকিদের নিয়ে এই কথা উঠে নাই।
তখন এই সম্বন্ধে এরকম কথা উঠেছে। তা আমি তার সরাসরি তখনকার দুর্নীতির ব্যাপার কিছু আমার কাছে পড়ে নাই, কিন্তু আমি চলে আসার পরপরই তার দুর্নীতি নিয়ে সাপ্তাহিক শীর্ষ কাগজে একরাম কিছু রিপোর্ট করেছিল, এটা পত্রিকা, তার পত্রিকাও লিখেছিল। কিন্তু লেখার পরে বরং মতিউর প্রেস কাউন্সিলে মামলা করেছিল। আচ্ছা, সে মামলাতে এই সাপ্তাহিক শীর্ষ কাগজের সম্পাদক যত দলিল দস্তাবেজ দেখাইছে তার রিপোর্টের সপক্ষে, এমনকি তারা কিভাবে মতিউরের ইনকাম ট্যাক্স রিটার্নও লিক আউট করেছে, সেখানে যে তার দেশে মাছ চাষের কথাবার্তা সেগুলো এরা দেখিয়েছে যে এইভাবে এত টাকা আসতে পারে না তার যে তখনকার। কিন্তু আমাদের এখানে যেভাবে হোক সে সেখানে সাকসেসফুল, সে ওখানে ম্যানেজ করতে পেরেছে বা যেভাবে হোক, বরং এই সম্পাদককে ডেকে একটু সতর্ক করেছে, মন্ত্রীও সেখান থেকে উইনার হয়ে চলে এসেছে। জি। এখন ধরেন এই যে একটা কথা চালু আছে, বা যখন আপনি মতিউর সাহেবকে ইয়ে করলেন, বদলি করলেন, শেষ পর্যন্ত কারো কথা শুনলেন না, আপনি আপনার সিদ্ধান্ত অটল থাকলেন, কিন্তু তারপরে তো আপনি বেশি দিন সেখানে এনবিআর চেয়ারম্যান ছিলেন না। এটা কি আপনি নিজেই পদত্যাগ করেছিলেন, নাকি যেটা সে নাকি বলেছিল যে, বা কেউ কেউ বলেছে যে সেই আপনাকে সরানোর জন্যে পিছনে ছিল? এটা ভেরি ইন্টারেস্টিং। আপনার এই যে আমার সরকারি চাকরিতে অনুভূতি সমগ্রের, সেখানে একটা বইয়ের নাম হইল, সিরিজ বই তো, একটা বই হইল কোদালকে কোদাল বলি। ওখানে কিন্তু মতিউরের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটা লেখা আছে, দুইটা লেখা আছে। একটা হইল কোনো এক মতিউরের চেষ্টায় নাকি আমার বদলি, সেটার উপর একটা লেখা আছে। আর একটা হইল কীভাবে মতিউরের বদলি বাতিলের তদবির ঠেকাইলাম, এ দুটো লেখা আছে। আর আবার আমার আত্মজীবনীতে এই প্রসঙ্গটা আছে। এটা আমি এনজয় করেছি। আমি তখন একটা ফ্যাক্টর ছিলাম, বদিউর রহমান এনবিআরের চেয়ারম্যান হিসেবে তখন সবার কাছে একটা বিবেচ্য বিষয় ছিল। তো আমার বদলির আগে যারা কথা বলে নাই, বদলি হয়ে যাওয়ার পরে সবাই ক্রেডিট নেওয়া শুরু করলো। আর একটা উদাহরণ দিই, মতিউরটা বলছি পরে। যেমন এই যে মেয়র আনিসুল হক ছিল আমাদের গরিমার্কার, গুড মেয়র, ঢাকাতে এই যে ট্রাক স্ট্যান্ড সরাইলো টরাইলো, এই মেয়র আনিস তখন বিজিএমই এর ডাইরেক্টর ছিল আমি চেয়ারম্যান থাকতে। তার কিছু মিটিংয়ের সময় দুই একটা প্রস্তাব দিয়েছে, আমি তার একটা প্রস্তাবও গ্রহণ করি নাই। তখন আনিস বললো যে, স্যার আমার একটা কথাও আপনি রাখলেন না। আমি ব্যক্তি হিসাবে আপনার একটা কথাও রাখি নাই, ঠিক আছে, গ্রহণযোগ্য হয় না, কিন্তু আপনার যে ফেডারেশন, আপনাদের বড় ফেডারেশন যেটা আপনাদের ব্যবসায়ীদের, ওটার অনেক সাজেশন তো আমরা গ্রহণ করেছি। তো আমার বদলি হওয়ার পরে এই আনিসুলকও বাইরে একটু প্রচার করতেছিল, তখন তাদের ফেডারেশনে ভোট ছিল। তো আমার বিরুদ্ধে যে বলতে পারবে তার একটু আবার ক্রেডিবিলিটি বাড়ে, ভোটের জন্য সুবিধা বাড়ে। তখন আনিসুলকে একটু প্রচার করতেছিল যে ওই আনিসুলকই আমাকে বদলি করিয়েছে। এবং 5ই সেপ্টেম্বর 2007 হোটেল রেডিসনে যে বেটার বিজনেস ফোরাম নামে একটা যে অনুষ্ঠান করলো, যে ব্যবসায়ীদেরকে দুর্নীতি পরায়ণ করে অনেকে ধরল, টাকা নিল 3 দিনের সরকারে, তারাই আবার তাদের সাথে যোগসাজশ একটা ফোরাম করলো, আমি বলি ওয়াস্ট বিজনেস ফোরাম। সেখানেও আমার বিরুদ্ধে আনিসুলক একটা সত্য কথা বলে ফেলছে মুখ ফসকাইয়া ওইখানে বক্তৃতার সময়, যে চেয়ারম্যান বদিউর সাহেব সৎ অফিসার, কিন্তু আমাদের ব্যবসার কি হবে? মাই কোশ্চেন, আমি যদি সতে থাকি তাদের অসুবিধা কী? তারপরে রৌফ বক্তৃতা দিল, অন্যরাও দিল, মানে আমার বিরুদ্ধে যারা বলবে তারা ভোটে দাঁড়ানোর জন্য সেখানে একটু বাহাবা পাবে। তো মঞ্চে মির্জা আজিজ অর্থ উপদেষ্টা, ফখরুদ্দিন সাহেব প্রধান উপদেষ্টা বসা, তারা তো আমাকে বলতে দিলেন না, হাত উঠাইলাম। আলী ইমাম মজুমদার ক্যাবিনেট সেক্রেটারি, আমি বললাম যে একটু বলতে হয়তো, বলে যে না বলার দরকার নাই, থামাই দিলেন। আসলে মতিউরও এরকম একটা সুবিধা বোধহয় নিতে চেয়েছিল যে পরে আর কি, না, বদিউর রহমানের বদলিয়ে ফুসকে মতিউরের জন্য হয় নাই, আনিসুলকের জন্য হয় নাই, ওটা আরও বড় উচ্চমার্গের ব্যাপার ছিল। 1 নাম্বার ওয়ার্ল্ড ব্যাংক তখন আমাকে পছন্দ করছিল। তার মধ্যে একটা ঘটনা ঘটেও গেল। তখন আমাদের জাকির হুসাইন খান, প্রাক্তন অর্থ সচিব, ওয়ার্ল্ড ব্যাংকে আমাদের বিকল্প নির্বাহী পরিচালক, উনি আমাকে একদিন টেলিফোন করলেন যে ওয়ার্ল্ড ব্যাংক এনবিআরের জন্য $70 মিলিয়ন দেবে এটা ডেভেলপমেন্টের জন্য। আমাকে বললো যে তুমি ডক্টর জাইদি সাত্তার ওয়ার্ল্ড ব্যাংকের পক্ষে আমার সাথে কথা বলতে আসবে, আমি আলাপ করে তাকে যদি
গ্রিন সিগন্যাল দেই, তাহলে 2-4 দিনের মধ্যেই ওয়ার্ল্ড ব্যাংক বোর্ড মিটিং এটা পাশ করে দেবে। আমি বললাম স্যার আমি 2 দিনের সময় নেই। বলে যে বদিউর খেয়াল রাখিও, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের টাকা অনেকে পায় না, পিছনে ঘুরতেছে, তোমারটা তো তুমি সম্মতি দিলে হয়ে যাবে। আমি 2 দিন চিন্তা করে দেখলাম যে ওয়ার্ল্ড ব্যাংকের খপ্পরে এনবিআরকে ঢুকায় দেয়া ঠিক হবে না। 70 মিলিয়ন ডলার এমনি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য 5-10 মিলিয়ন দেখ, সেগুলো আলাদা জিনিস, কিন্তু তাকে এনবিআরের উপরে তার ছড়ি ঘুরাবে আমি দেবো না। আমি 2 দিন পরে টেলিফোন করে বললাম সরি স্যার, নেব না। তারা অসন্তুষ্ট ছিল। আরেকটা হলো আইএমএফ। আমি যখন চেয়ারম্যান হিসেবে বসলাম তখন আমাদের টোটাল এনবিআরের কাস্টমস, ব্যাট এবং ইনকাম ট্যাক্স সব মিলিয়ে বাজেট ছিল, টার্গেট ছিল 36,000 কোটি টাকা। আমি এর উপরে 17% গ্রোথ নিলাম। পরবর্তী বাজেটটা 43,850 কোটির টার্গেটে গেলাম। এখন একটা মিশনে এসে আইএমএফ আমার সাথে বৈঠক করলো এনবিআরে, বলল যে তোমার এই 17% গ্রোথ যেটা তুমি নিলা, এটা অ্যাচিভেবল না, এটা তুমি অর্জন করতে পারো না, কাটো। আমার কাছে খারাপ লাগলো যে আমাদের রেভিনিউ আমরা বেশি একটু পারবো কি পারবো না আমরা দেখব, ওরা মাতব্বরকে। আমি বললাম যে ঠিক আছে, তোমরা যেটা বলতেছো আরও কমায় নেওয়ার জন্য, আই ডু নট অ্যাগ্রি, ইউ প্লিজ হ্যাভ ইউ টি অ্যান্ড লিভ, আমরা আমাদেরটা দেখব। তো 17% গ্রোথ তো হইল, এর থেকে 43,850 কোটি কেন, এরপরে আরও বেশি 47,000 কোটির উপরে হইল। আইএমএফ অসন্তুষ্ট হইল। আমি প্রায়শই বলি, এখনও আমি এই মত থেকে সরি নাই। ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড আইএমএফের খপ্পরে যারা পড়ে, অভাবে পড়ে যায় মহাজনের মতো, তাদের কপালটা বেশি ভালো হয় না। এদেরকে না নিয়ে কাজ করতে পারলে ভালো। তো এরা 2 পার্টি একজোট হইল, তার সাথে বিজনেসম্যানরা একজোট হইল। বিজনেসম্যানদের হইল ওই যে আমি চ্যালেঞ্জ দিয়েছি যে আমি কোনো একজন, সেই চ্যালেঞ্জটা আমি এখনও রাখি, এখনও একটা ব্যক্তি বলুক না যে তার থেকে আমি অন্যায়ভাবে টাকা নিয়েছি। আপনার ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984-এ যে বিধান আছে, সেই বিধান অনুযায়ী আপনি টাকা দেন নাই, আমি সে টাকা নিচ্ছি, এতে আপনি মনোকষ্ট পাচ্ছেন কেন? এবং সেটা নিতে গিয়ে তো আমি কাউকে ছাড় দে নাই। আমি বেগম খালেদা জিয়ার থেকে তো অপ্রদর্শিত অর্থের টাকা নিয়েছি, 12 বার বাজেট দেওয়া সাইফুর রহমান সাহেব থেকে নিয়েছি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী মওদুদ থেকে নিয়েছি। তো এইভাবে আমি তো যারা টাকা দেয় নাই ধরতে পেরেছি, তারা স্বেচ্ছা না দিলে আমি নিয়েছি। আমাদের সময় যে অপ্রদর্শিত অর্থ নেওয়ার সুযোগ SRO 98 যেটা দেওয়া হয়েছে, দ্যাট ওয়াজ রেশনাল। আমি এটা দিতেও চাইনি, এটা মইনিউ নিজে ডেকে নিয়ে বলছে যে দিতে হবে। পরে আমি বললাম 10% জরিমানা করুন। এখন যেটা করছে, এই যে 15% দিলে কোনো কথা উঠবে না, এই 15% হইল টোটালি 15%। 15 টাকা দিলেন প্রশ্ন উঠবে না। দিস ইজ আনফেয়ার, আনজাস্টিফাইড, ইললিগ্যাল, আনইথিক্যাল। মানুষ হারাম কখন খায়? যখন তার হারাম খাওয়া ছাড়া বাঁচার উপায় নাই। ওই রকম পর্যায়ের থেকে ব্যবসায় মূলধার আনা বলেই 15% হবে। আমাদের সময় সেটা যখন মইনিউর গুণ দেবে, আপনি তাহলে আপনি জাস্টিস করতে হবে। জাস্টিস কি, নর্মাল ট্যাক্স লেভেলে যেটা দেয় না সেটা থাকবে, তার উপরে 10% জরিমানা। তাহলে তো কাউকে আপনার শুধু 5% 10% দেওয়া হলো না, নর্মাল তার যে স্ল্যাবে যত হবে সেটা হবে, প্লাস 10% জরিমানা। মইনিউ তখন বললো যে না 10% না 5%। মজার জিনিস হইল, ট্যাক্সের ব্যাপারটা অর্থ উপদেষ্টা মির্জা আজিজের দেখার কথা, কিন্তু যেহেতু সেনা নির্দেশিত, ওরা মাতব্বরি করেছে, তারা দেখছে। তো আমাকে যখন ডাকতেছে তার অফিসে, বললাম যে এরকম এটা ডাকতেছে, তখন মির্জা আজিজ তো বলে যে আচ্ছা যান, কী করবেন, ওরা ডাকতেছে। তো মইনিউ তো নিজের হাতে আমার 10% জরিমানা কেটে 5% করে দিল। তবে একটা রেশনালিটি ছিল তখন, যে নর্মাল ট্যাক্স তার উপরে 5% জরিমানা দিয়ে করবে। আর এখন যেটা, সেটা তো ডিফারেন্স হয়েছে। আপনি হাইয়েস্ট লেভেলে 30% দেবেন ট্যাক্স, আর ওই যে চুরি করছে, টাকা লুকাইলো, সে 15% দেবে। আমি জানি না মতিউর বেনজিরা এইরকম সুযোগে কিছু হোয়াইট করে ফেলছে কি না, বা সামনেও করতে পারবে কি। তাহলে তো আপনি যেটা বলছেন, তাহলে তো আমি অনেক টাকা দুর্নীতি করলাম, তারপরে 15 টাকা দিয়ে দিলাম, জি আমার হয়ে গেল। এখন দেন, এখন দিতে পারবেন। আচ্ছা, এটা হয়তো
আরও মজার ঘটনা আছে, আমরা কি সব কথা বলতে পারি নাকি? বলি না তো, বলি না, এই জন্য পাবলিক পারসেপশন ভিন্ন হতে পারে। ওই যে সুযোগ দেওয়ার পরে আমি তো একটা কেস ব্যক্তিগত এরকমও জানছি, ও 1 কোটি টাকা হোয়াইট করেছে, নর্মাল ট্যাক্সের পরে 5% জরিমানা দিয়েছে। ইনসিডেন্টে যেভাবে আমি তাকে চিনতাম, বলছেন তোমার তো টাকা নাই, তুমি 1 কোটি টাকা এইভাবে হোয়াইট করলে কাগজে কলমে, টাকা কোথায় রাখছে এটা কি কেউ দেখতেছে নাকি? সে তো রিটার্নে 1 কোটি টাকার ট্যাক্স দিল, যেটা ট্যাক্স তো তার উপরে 5% জরিমানা দিল। তো সে বললো যে সত্য কথাটা বলি, পরে ঘুষ টুস খাবো, তো ওটা জায়েজ করার জন্য আগে দিয়ে সুযোগ আসছে, এটা জায়েজ করে নিলাম। ও আচ্ছা, বুদ্ধি লাগে, বুদ্ধি লাগে। তো এখন আপনার এই যে 15% যেটা এইবার দিল, যদি পাস হয়ে যায় সংসদে, এটার বিরুদ্ধেও কথাবার্তা উঠতেছে, আলোচনা হইতেছে। আমি কখনো এই জাতীয় অনৈতিক সুবিধা দিয়ে, আপনার হেডম নাই, ক্ষমতা নাই, যে দে না তাকে ধরতে পারেন না, আর তখন বলে যে ওই আদার ফেলবো, মাছ ধরার জন্য আদার আসতেছেন। আর যেই মাছ আদার এগুলা খায় না, টাকা চুরি করে নিয়ে গেছে, সে বর্ষিতে আদার গিলবে না। আমরা ছোটো থাকতে মাছ ধরছি তো, আদার দিয়ে যেটা গিলতো ওইটা টানলে উঠতো, আর যখন আদার শেষ হয়ে যেত তখন ওই বর্ষিটা তার কানের কাছে আস্তে আস্তে খালি নিয়ে খট করে টানে উঠাইতাম। তো আপনি ধরতে না পারলে এরকম আদার দিয়ে 15% আসবে না। এটা একবার জিয়াউর রহমানের আমল তাকিয়ে দিয়ে আসতেছে, তেমন ফলপ্রসূ হয় না। শুধু আমার সময় এটা একটা ফলপ্রসূ হয়েছিল, যেহেতু সেনা নির্দেশিত সরকারের একটা চাপও ছিল, মানুষ ভয় ছিল, আমার একটা প্রচারণা ছিল সেই সময়। দিস ইজ টোটালি আনফেয়ার, আনজাস্টিফাইড, ইললিগাল। জি স্যার, আরেকটা প্রসঙ্গ যেটা আমরা বলছিলাম, যেহেতু দুর্নীতিটা আলোচনা এসেছে, ধরেন বেনজির, মতিউর, বা এর আগে আপনি আরও কয়েকজনের নাম বললেন, এর আমরা কয়েকজনের নাম বলতে পারবো যারা হাজার হাজার কোটি টাকা নিয়েছে, কিন্তু তারা সবাই দেশ থেকে পালিয়ে গেছে। এখন মতিউর কোথায় আছে আমরা জানি না, বেনজির কোথায় আছে আমরা জানি না, সরকারের কেউ জানে না। কেউ কেউ বলছেন যে শুনেছি যে তিনি সিঙ্গাপুরে পালিয়ে গেছেন, বা অমুক জায়গায় গিয়েছেন, তমুক জায়গায় গিয়েছেন। কিন্তু এরা দেশ থেকে পালায় কিভাবে, পালাতে পারে কিভাবে? পালায় কিভাবে? যারা তাদেরকে আটকাবে তারা আটকায় না, তাই পালায়। এবং দোহাই দিয়ে যে আদালতের আদেশ না পাওয়া পর্যন্ত, আইনি কিছু না হওয়া পর্যন্ত আমি তাকে আটকাইতে পারি না। কিন্তু আদালতের আদেশের জন্য আপনি সাথে সাথে যান না কেন? যখন থেকে পত্রিকায় কিছু ডাইরেক্ট এবং ডেফিনিটিভ তথ্য দিচ্ছে, তখন আপনি ওয়াচে রাখতেছেন না কেন? তখন সাথে সাথে আপনি আদালতে যাচ্ছেন না কেন যে তাকে বিদেশ যাওয়া ঠেকাই? আপনি এগুলা তো একটা ম্যানেজড ওয়েতে চলে। বাচ্চুরা জায়গার দেশ থেকে চলে গেল, বঙ্গবন্ধু হত্যার কিছু যেগুলো ধরতে পারলে ওগুলো কেমনে গেল? ম্যানেজড হইতে যায়। এইখানে বেনজির চলে গেল আগে দিয়ে চিকিৎসার কথা কয়ে, এখন মতিউর গেল, এবার অন্য কেউ থাকলে সেও যাবে, অসুবিধা কি? আপনি যদি টাকা এরকম করেন যান, আরও যাচ্ছে না? ওই যে মাঝখানে এক খবর শুনলাম, একজন বহু টাকা নাকি বাইরে নিয়ে গেছে, নেয়ার পরে কে একজন আবার এটা নিয়ে একটু তদন্ত বা মামলার জোতা বলছে, তখন নাকি কোথার থেকে আদালত থেকে নাকি বলে দিছে এটা তদন্ত করা যাবে না। টোটাল জিনিসটা চলছে যে যেভাবে ম্যানেজ করে চলতে পারতেছে। এবং এই যে লোকগুলা চলে যাচ্ছে, মতিউর কি একদিনে গেল? যখন থেকে সে আসে ধরলেন না কেন, আটকালেন না কেন, নজরদারিতে নাই কেন? তো সবগুলো হইলো একটা পুরা কোরাস গিয়ে গ্রুপে থাকে, এগুলো বললে অসুবিধা হয়। হালে আমরা তো ভয়ভীতিতে থাকি, করার কিছু না, যে কোনো সামনে আপনার কেউ, আমরা কথা বলতে গেলে 3টা জিনিস এখন মাথায় রাখতে হয়। এক, যে কোনো ব্যক্তি এটার থেকে ক্ষুব্ধ হয়ে হাত পা হতে ভেঙে দিতে পারে। যে কোনো ব্যক্তি বা সরকার অসন্তুষ্ট হইলে বা কেউ অসন্তুষ্ট হইলে বিরোধী দলের মামলা করে একটা হয়রানিতে ফেলতে পারে। তো এই দুইটার কোনোটা যদি না পারে, যদি মনে করেন যে এই বেশি কথা বলতেছে, আমাদের বিপক্ষে হয়ে যেতেছে, হুট্টুস করে গুলি করে দিতে পারে। এই 3টা জিনিস মানলে আপনি হয়তো কথা বলতে পারবেন। তা না হইলে এই লোকগুলো যে চলে গেল, এই যে বেনজির যে নজির স্থাপন করলো, এটার পক্ষেও তো একজন সাফাই গাইছে। একজন সম্মানিত মন্ত্রী বললেন যে ও কোথায় কোথায় কত টাকা রোজগার করছে, বিদেশে মিশনে ছিল, জাতিসংঘে ছিল, সবগুলা না হইলে না জেনে বলা যাবে কেন? ওনার এটা বলা দরকারটা কি? যে তদন্ত হচ্ছে, দেখা যাবে, এইটুকু তো যথেষ্ট। কিন্তু এই যে পরে লিডিং যে কথাটা বলা হইল, এগুলো মনে যেন সাফাই গাইছে না। আর আমজনতা, আমি মর্নিং ওয়াকে হাঁটার সময় লোকজনের সাথে মিশি বলে, এগুলা বলা কেন আসতেছে? তো সবাই যদি একজোট হয়ে এভাবে চলেন,
করার তো কিছু নেই। দুদকের প্রসঙ্গে আপনি শুরু করেছিলেন যে আপনার কলিগ একসময় দায়িত্বে ছিলেন, খুব ভালো অফিসার ছিলেন, কিন্তু আমি শুনেছি যে আপনি দুদককে একটা সংজ্ঞায়িত করেছিলেন। এটা একটা লেখা লিখেছি আমি, দুধ দই কই, আমার লেখাতে আছে আর কি, দুধ দই কই। কারণ গোলাম রহমান সাহেব ওইখানে থাকতে বলছিলেন যে নখদন্তবিহীন ব্যাঘ্র। তারপরে তো আরও যারা ছিল, সার্টিফিকেট হইল না, ও যে কিছু ইউনিভার্সিটি সার্টিফিকেট দিতে বলে যে বোকাস না পড়ে কেমনে কেমনে সার্টিফিকেট নেয়, কেউ কেউ নাকি এখন ডক্টরেট সার্টিফিকেটও নেয়। হালে ডক্টরেট তো আরেক জিনিস হয়ে গেছে, বুড়া বয়সে কবরে হয়তো মনকির নকিরের সওয়াল জবার কাছে আসতেছে, তখনই দেখা যায় অনেকে ডক্টরেট হওয়ার জন্য ব্যস্ত হয়ে যেতেছে। কোনো দরকার নাই, কিন্তু হচ্ছে আর কি, এটা কোনো কাজে লাগে না। দুদকে সেখানে আপনার যতটুক সাহসের সহিত কাজ করা উচিত বা চলা উচিত, সেটা হচ্ছে না। দুই কারণে হচ্ছে না। এক কারণ হইতে পারে হয়তো রাজনৈতিকভাবে সরকারের তরফ থেকে তারা সাপোর্ট পায় না, সেই জন্য হয় না। আবার দ্বিতীয় কারণ হইতে পারে সেখানে যারা আছে তাদের সাহস কম, অদক্ষ পাচ্ছে না। তো আমি পরেরটা নিয়ে বলবো, রাজনৈতিকভাবে যদি বাধা দেয়া হয়, না চলে, তাহলে উনি তো ওই পদে থাকেন কেন? ওটাতে এত মধু কেন? চলে আসেন না। যেই ছিলেন, আপনি তো গভর্নমেন্টের হাইয়েস্ট পোস্টের সেক্রেটারিগিরি করেছেন। আর যে ইকবাল সেক্রেটারি ছিল, পরে তো ইকবালের আমলে তারা চেষ্টা করি আবার ওই যেহেতু ক্যাবিনেট সেক্রেটারি হইতে পারতেছে না, সোবান ইকবাল এরা সিরিয়ালে আসে না, তখন তারা কায়দা করে আবার ওই একটা বেদরকারি অপ্রয়োজনীয় সিনিয়র সচিবের পদ সৃষ্টি করলো। এগুলো একটা টোপ, প্রশাসনিক টোপ হয় কয়েকজনের। সচিব ক্যাবিনেট সেক্রেটারি একজন আছে, মোর দেন সাফিসিয়েন্ট। এর আগে একবার সাইদুজ্জামান থাকতে তার জন্য প্রিন্সিপাল মুখ্য অর্থ সচিবের পদ সৃষ্টি করা হয়েছিল, মনে আছে? তারপরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবার মুখ্য সচিবের পদ সৃষ্টি করছে। কেন? প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব যথেষ্ট, ক্যাবিনেট সেক্রেটারি একজন, হ্যাঁ, এফএক্স পোস্ট যথেষ্ট। তারপরে আবার সিনিয়র সচিব বললে আমার জুনিয়র কলিগরা অসন্তুষ্ট হইতে পারে। এতে সার্ভিসের মধ্যে সচিব একজন, ক্যাবিনেট সেক্রেটারি মোর দেন সাফিসিয়েন্ট। তো এইভাবে আপনার পোষা হয়, এক একটা ভালোর জন্য বলে খুশি করার জন্য একজনকে এটা করা হয়। আবার বাহিনীর জন্য স্টারের প্রশ্ন আসে, ওদের এত স্টার, আমাদের কেন এত স্টার হবে না, সেগুলো হয়। স্ট্রিক্টলি পলিটিক্যাল গভর্নমেন্ট যদি আমলাতন্ত্রকে, বাহিনীকে নিয়মের মধ্যে রাখতো, কোনো রকমের খাতির না করতো, এখন খাতির করলে সুবিধাও তো আছে। এই যে সালাউদ্দিন আসামে না কোথায় গিয়ে যে আটকা পড়ে গেল, বেগম খালেদা জিয়ার কী ছিল, পিএস, সেখান থেকে উঠে গেল মন্ত্রী। তো ওই এপিএস থেকে এইভাবে আবার আরেকজন উঠল, যোগ্যতা বলুক যাই বলুক, রবিউল মুক্তাদির। তো সিভিল সার্ভেন্টদেরকে এভাবে আপনি উঠাইতে গেলে, রাজনীতিতে সম্পৃক্ত করতে গেলে, চাকরি শেষ করুক, করে রিজাইন করে যাক। আগের থেকে তাদেরকে গ্রাউন্ড ওয়ার্কে নিলে সিভিল সার্ভিসের সৌন্দর্য নষ্ট হয়। আমলাদেরকে আপনি এখন যে ব্যবসায়ী 62% নিয়ে আসছেন সংসদে, ব্যবসায়ী কেন? রাজনীতিকের হাতে থাকবে, ফোর খাওয়া মাঠের কর্মী তাদের হাতে থাকবে। এখন রাজনীতি হয়ে গেছে ব্যবসা, গ্রামে কলিমুদ্দি। তারপরে আবার পুরো দেশ দখল করার জন্য আওয়ামী লীগ এসে বললো কি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ওই পার্টি দলীয় প্রতীকে হবে, উপজেলা হবে। এটা করতে করতে এখন সব আওয়ামী লীগ হয়ে গেল। এবার যখন বিরোধী দল পায় না, লোক পায় না, এখন বলে যে না সেটা হবে না, করতে পারো। 7ই জানুয়ারি নির্বাচনে একই ধরে। এগুলো হইল ইনস্টিটিউশনকে ধ্বংস করে দেয়া। ট্রায়াল অ্যান্ড এরার প্রসেসে চিন্তা করতে যাই এটা শেষ করা। বঙ্গবন্ধুর আমলে যা চলছে চমৎকার। উনি তো এই দুর্নীতি যেটা বললেন তো বলতে হবে, বঙ্গবন্ধু তো কথায় বলতেন যে সবাই পায় সোনার খনি, আমি পাই চোরের খনি। তাহলে সেই সময় তো উনি টের পেয়েছেন দুর্নীতি চলতেছে। এবং এ গাজী আমার কম্বলটা কই, কি বোঝা যায়? তো সেই ধারাবাহিকতায় যে উনি স্ট্রিম লাইনে নিয়ে আসলেন, কিন্তু পরে যেটা ঘটলো, একটা বাকশাল করে সব হজবরল হয়ে গেল। গণতান্ত্রিক ধারার থেকে উনি প্রধানমন্ত্রী থেকে আবার প্রেসিডেন্ট হয়ে গেলেন। 3 মিনিটের মধ্যে সে সংসদে এগুলা পাশ হয়ে গেল, আবার 5 বছরের জন্য হইলেন। এরপরে যে অশান্তি হইল, খুনের রাজনীতি, আর্মির রাজনীতি দিয়ে দেশ কখনো চলবে না। ভুলভ্রান্তি যাই থাকুক, রাজনীতি দরকার। রাজনীতিকদের ভুলভ্রান্তি হইল এরাই দেশের উন্নতির জন্য নিয়ামক। আসলো মাশাআল্লাহ
আইসা কী হলো, সরকার হয়ে গেল। আর আমাদের রাজনীতিকরা কী করে, দলীয় লড়াইয়ের জন্য আমার দল থেকে যদি অন্য তৃতীয় পক্ষ কেউ ক্ষমতা নেয়, তাহলে শত্রু আমার মিত্র, আমি খুশি হই এবং খুশি হই তাকে একটু কনসেশনাল ট্রিটমেন্টে দেই। সেটাই তো চলতেছে। এরশাদ আসার পরে কারা তাকে প্যাট্রোনাইজ করলো? তার ভোটে গেলে, জাতীয় বেইমান হয়ে গেলে তো আবার আওয়ামী লীগ 24 ঘন্টার মধ্যে ইউটার্ন করে ভোটে গেল। যুক্তি সবার আছে যে আমরা সবসময় গণতন্ত্রের পক্ষে যাই, গেল, তার লেজিটিমেসি আসলো, আবার গণ আন্দোলনের সে বাদ গেল। তারপরে আবার 1/11 যখন এরা আসলো, এদেরকে কী বলা হলো, আমাদের আন্দোলনের ফসল। তো এই সিস্টেম যখন চলে, গণতন্ত্র ব্যাহত হয়। আবার আমলাদেরকে যখন আপনি রাজনীতির পুষ্ট বা পোষ্য করতে চান, তখন আর রাজনীতিকরা তারা মানে না। অথচ পলিটিক্যাল লিডার্স আর ব্যুরোক্রেট সার্ভেন্টস, এটা সবসময় এভাবে থাকবে। একটা ব্যুরোক্রেট সে নিয়ম নীতি অনুযায়ী কাজ করবে, পলিটিক্যাল মাস্টার্স নীতি নির্ধারণ করবে। এখন সব তালগোল পাকিয়ে গেছে। এখানে যেটা বলছেন যে এই পলিটিশিয়ানরা বা ক্ষমতাসীন যারা রাজনৈতিক দল যখন বেশি আমলা নির্ভর হয়ে যায়, অনেকে বলছেন, তখন আমলাদেরকে, যেহেতু তারা আমলাদেরকে বিভিন্ন তার সুবিধার জন্য কাজে লাগায়, যার জন্য আমলাদেরকে কিছু বলতে পারেন না, এবং যার জন্য এই যে আমরা এই বেনজির, মতিউর এরকম মানে অঢেল সম্পত্তির মালিক হয়। তারা কি বলবেন? বলবো কি, ঠিকই তো আছে। গিভ অ্যান্ড টেক পলিসি যদি থাকে, আমি রাজার গল্পটা বলি এই সঙ্গে, আমার ফেভারিট গল্প। রাজা একটা বানর পুষতেন আদর করে, এবং বানরটাকে রাজা খাওয়ার সময় নিজের কোলে বসে খাওয়াইতেন। কিন্তু খাওয়া শেষ হইলে রাজার হাতে একটা ছড়ি ছিল, ওইটা দিয়ে বানরের ফর্সার দেশে 2টা ঘা দিতেন। তখন বানর উঠে যাইয়া তার চেয়ারে চলে যেত, বানরের জায়গায় চলে যেত। তো এইটা অনেক দিন থেকে রাজার উজির দেখতেছে। উজিরের খুব কষ্ট লাগলো যে রাজামশাই আপনি কোলে বসায় খাওয়ান, কিন্তু খাওয়া শেষ হইলে তার পাশায় 2টা বেত্রাঘাত করেন, ও চলে যায়, কারণটা কি? বলে যে কষ্ট লাগে। বলে যে জি কষ্ট লাগে। ঠিক আছে, তো উজির যেহেতু বলছে কষ্ট লাগে, তাহলে আর মারবো না। তো পরের দিন আর রাজা এবার খাওয়ার পরে মানে নাই। তারপরেও বানর আগের অভ্যাস মতো নিজের জায়গায় চলে গেছে। দ্বিতীয় দিনে চলে গেছে। তৃতীয় দিন এবার ডিউ টাইমে যাচ্ছে না, একটু বসে রইল। চতুর্থ দিন যায় না, বসে রইল। তারপরের দিন বানর আসতে রাজার কাঁধে উঠলো। কয়েকদিন কাঁধে উঠে বসলো। উজির দেখতেছে রাজা কিচ্ছু বলতেছে না। এরপরে বানর তার মাথায় উঠে বসলো। উপদেশটা কি? যার যেটুক প্রাপ্য তাকে সেখানে রাখবেন। রাজা বুঝতো রাজ্য চালায়, সেই জন্য বানরকে কীভাবে রাখতে বুঝতে হয়। আপনার এক একটা আমলা গভর্নমেন্টের যদি দেশপ্রেম এবং সততা বিবর্জিত হয়ে যায়, এই দুটো, ও নামাজ কালমা পড়ুক না পড়ুক সেটা তার ভিন্ন জিনিস, কিন্তু দেশপ্রেম এবং সততা বিবর্জিত হইলে এক একটা আমলা হাজারো ইবলিসের চাইতে সেরা শয়তান হয়। তো আপনি একে যদি নিয়মের মধ্যে না রাখতে চান, এরশাদ পর্যন্ত রাজনীতিতে দলীয়করণটা ছিল না, ফেয়ার সিলেকশন হইতো। এখন পদোন্নতির সময় এদের বাদ দিচ্ছেন, যোগ্য লোক বাদ দিচ্ছেন। কী জন্য? তাকে ভিন্নমনা মনে করতেছেন। আমাকে 4 বার সচিব পদে পদোন্নতি দেওয়া নেই, কারণ আমাকে আওয়ামী মনা চিহ্নিত করেছে। তারপরে যাইয়া ডক্টর শেখ রশিদ, একজন এক ব্যাচের ফার্স্ট বয়, তারে তো এডিশনাল সেক্রেটারি পরে আর প্রমোশনে দেয় নাই, তারে বিএনপি মনা প্রতিষ্ঠিত করা হয়েছে। এভাবে নামে নামে অনেকটা দেওয়া যাবে। এইটার ফলশ্রুতিতে ওই যে জনতার মঞ্চ, ফান্ডা গার্ডেনের বৈঠক, উত্তরা ষড়যন্ত্র, উত্তরা ষড়যন্ত্র নিয়ে তো পরে বিচারের জন্য একটা কমিটি এলো তদন্তের জন্য। প্রাক্তন ক্যাবিনেট সেক্রেটারি যে ছিল আজিজের নেতৃত্বে, এখন যে আপনার আছে চিফ ইলেকশন কমিশনার হাবিবুল আউয়াল আর আরেক সচিব আমিনুল ইসলাম, তাদের সমন্বয়। কিন্তু আলটিমেটলি পরে কী হলো? আপনি প্রশাসন ঠিক রাখতে হইলে এটাকে এটা নিয়মে রাখতে হবে, এটার ডিসিপ্লিন এটার মতোই চলবে। এখানে হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম কঠোর থাকতে হবে। এখানে অ্যাকাউন্টেবিলিটিতে কোনো ছাড় দেওয়া যাবে না। আরেকটা জিনিস আমি যেটা বলি এই দিন নজর রাখার জন্য, আমাদের চুল সাদা হওয়ার আগে একটু ধূসর হয়, এই জন্য বলা হয় দেয়ার ইজ গ্রে এরিয়া বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট।
কালোর থেকে সাদা যাওয়ার একটু ধূসর হয়, বাট দেয়ার ইজ নো গ্রে এরিয়া বিটুইন অনেস্টি অ্যান্ড ডিসঅনেস্টি। এটার মধ্যে কোনো গ্রে এরিয়া নাই, আইদার অনেস্ট অর ডিসঅনেস্ট। আবার ট্রুথ আনট্রুথের মধ্যে ওই যে হাফ ট্রুথ ইজ নেভার ট্রুথ, জাস্টিস কায়েরিনাকে বলছে সেটার মতো হবে। এইটা করার জন্য পলিটিক্যাল মাস্টারশিপ কঠিন হইতে হয়, কঠোর হইতে হয়, পুষলে হয় না। যাকে যার জায়গায় দিবেন, ব্যবসায়ীর জায়গায় থাকবে। একসময় বলা হইতো যে ব্যুরোক্রেটদেরকে ঠাট্টা করে বলতো ব্যুরোক্রেটস আর মোর ইন্টেলিজেন্ট অ্যান্ড কানিং দেন দ্য পলিটিশিয়ানস। কিন্তু আমি তো বলি এখন বিজনেসম্যান আর মোর ইন্টেলিজেন্ট অ্যান্ড কানিং অ্যান্ড শ্রুড দেন বোথ দ্য ব্যুরোক্রেটস অ্যান্ড দ্য পলিটিশিয়ানস। তারা কীভাবে ফুটফুট ফুটফুট করে কেমনে শুই দেখছেন না, পলিটিক্সে চলে যেতেছে, যেতে 62% সংসদে চলে গেল। হ্যাঁ, তাহলে সিস্টেম থাকলো না তো। পলিটিশিয়ানের কাছে দেশের নেতৃত্ব থাকবে, মাতবর থাকবে। চার্চিলের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চার্চিল একটা কথা বলছিলেন, ওয়ার ইজ এ ম্যাটার নট টু বি লেফট উইথ দ্য জেনারেলস। জেনারেলরা যুদ্ধ করবে, কিন্তু যুদ্ধ হবে কি না সে সিদ্ধান্ত পলিটিশিয়ানরা নেবে। দেয়ার লাইজ দ্য বিউটি, দেয়ার লাইজ দ্য ট্রুথ। এখন আপনি সব লেজে করবেন, পার্টিয়া সরকার এক হয়ে যাইতেছে, আমলা রাজনীতিবিদ কাঁধে হাত দিয়ে চলতেছে, আমরা যাই। তার আমি নিজের চোখের সামনে দেখছি ঢাকার ডিসি শওকত আলী সাহেব মানিকগঞ্জে এক সভাতে গেলেন, জিয়াউর রহমান সাহেবের আমলে যথাসম্ভব যতটুক মেমোরি থেকে কালেক্ট করতেছি, যেই পলিটিক্যাল বক্তব্য শুরু হইলো ওনারা এখান থেকে নেমে চলে আসছে, কোনো রোল নাই। আমি নিজে করেছি নাটোর গণভবনে যখন জিয়াউর রহমানের সাথে আমরা মিটিং করতে গেলাম, ক্যাবিনেট মিটিং হইল সেখানে, উনি তো বাইরেও কিছু ক্যাবিনেট মিটিং করতেন। যখন মিটিং শেষ হয়ে গেল, ওনার পলিটিক্সের আলোচনা শুরু হবে, কেরামত আলী সাহেব, আমি, তারপরে নূর নবী চৌধুরী জয়েন্ট সেক্রেটারি, ওমর ফারুক ডেপুটি সেক্রেটারি, আমরা উঠে চলে আসলাম। এখন তো উঠে আসছে না, কোলে বসার মধ্যে বানরের কোলের মতো বসে থাকে, সেখানে বক্তব্যও দেয়। তাহলে আপনি ইনস্টিটিউশন নষ্ট করে ফেলতেছেন, পলিটিক্সের মধ্যে বাইরের লোক আসে, বুইফুল লোক আসে, এটা করতেছেন। তো দোষকার। দুর্নীতি দমন করতে হলেও পলিটিক্যাল গুডউইল এক নাম্বারে লাগবে, রাজনৈতিক সদিচ্ছার কোনো বিকল্প নাই, রাজনীতি ছাড়া আমাদের কোনো উপায়ও নাই। আমাদের একটা ট্র্যাজেডি হইল শেখ হাসিনাও বুঝে ফেলছেন তারে ছাড়া আমাদের উপায় নাই, এই জন্য উনিও এক ব্যক্তি গণতন্ত্র দিয়ে চালাচ্ছে, ওনাকে আমাদের দরকার আছে, কিন্তু তার সমালোচনা তো আমরা করব, এটা ভালো নয়, এটা মন্দ নয়। দেশ উন্নত হচ্ছে ঠিক আছে, কিন্তু সমাজে মানমানিকতা কমে যাচ্ছে। আপনার দলীয় সেলা সামুন্ডারা কাউকে মানতেছে না, ছোট্ট দলের ছেলে অন্যকে দম খাচ্ছে। আমার বাড়ির পাশেই একটার কোনো ইনকাম নাই, কিন্তু সে বিল্ডিংও করতেছে। কীভাবে করে দেখা যায় বাপ দাদার কবর এর উপরে সে ওইটা কবর সংস্কার করে জেলা পরিষদ কোথাতে টাকা আইনা হুরান ওয়ালির উপর চুন মাইরা সে টাকার রোজগার করে ফেলতেছে। যে এরকম তো হচ্ছে, কিন্তু আরেকটা যেটা বলছিলেন যে আমলারা এই যে এত কেউ বা এখন অনেকেই হয়তো কারো নাম আসছে বা আসছে না, এই যে অঢেল সম্পদের মালিক হয়ে যাচ্ছে, এই বিভিন্ন হয় পলিটিক্যাল সুবিধা নিয়ে বা যে কোনোভাবে করছে। কিন্তু সরকারের একটা নিয়ম আছে যে 5 বছর পর সরকারি কর্মচারীরা নিজ সম্পদ বিবরণী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে দেবে। এটা তো কাগজে কলমে এখন বিষয় হয়ে গেছে। যদি এটা দেয়া হতো বা এটা মানা হতো তাহলে তো একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকার কথা ছিল, কিন্তু আপনার আইন থাকে, কিন্তু সেটা বাস্তবায়ন কি হয় বলে মনে হয় আপনার? বাস্তবায়ন হলে তো এগুলা হতো না। আপনি এই আইন তো শুধু আমলাদের জন্য না, এরকম তো সম্পদ বিবরণী তো ইলেকশনের আগে রাজনীতিবিদরাও দেয়। তো রাজনীতিবিদদের যে হলফনামা সেখানে কত কত তথ্য আসে, সেগুলা কি কেউ চেক করে? এক সময় তো বলে যে দেখবো রাখে দেয়া। এটা একটা আনহোলি কম্পিটিশন শুরু হয়েছে, কাতে কত বেশি সম্পদের মালিক হবে। যারা না এটার লাগাম ধরবে দেখবে তারা তো দেখছে না, ধরছে না। যদি আমাদের সন্তুষ্টি থাকে এখন যে ঠিক আছে এখন তো আর সম্পদ পাঞ্জাবে যাবে না, এখানেই আছে, তো বাইরে গেলে কিছু যাচ্ছে, সবাই হচ্ছে এভাবে। আনহোলি রিলেশনের মধ্যে যেটা হয়, সুশাসন না থাকলে, অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যদি আপনার নিয়ম না থাকে, বিচার বিভাগের মধ্যে যে মামলা জট হয়ে গেছে সেখানকে নিয়ে যেতে পারে। আমাদের কত দুর্ভাগ্য আছে না, এই জাতির তো আমরা অনেক দুর্ভাগ্যতে পড়ি। আমাদের সব ইনস্টিটিউশনের মধ্যে একজন না একজন বলে যে এটা ব্যক্তির কাজ, ধরা পড়ে। রাষ্ট্রপতি দুর্নীতির জন্য জেল খেটেছে, ধরা পড়েছে না?
মনে পড়ে? হ্যাঁ, এরশাদ রাষ্ট্রপতি জনতা টাওয়ার মামলা, দুর্নীতিতে ধরা পড়ে না। প্রধান বিচারপতি একজন এখানে আবার আসিব ফিরে বলে কি আসলো, দুর্নীতির জন্য চলে গেল দেশে, আর আসলো না। আবার এক প্রধান বিচারপতি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হয়ে গেল, সাইম সাহেব। এগুলা ভাবা যায়, চিন্তা করা যায়? তারপরে ধরেন প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি মওদুদ ধরা পড়লো না। তারপরে যে স্পিকার সাহেব আবার জরিমানা দেয় না। তো পদের প্রধানগুলো আর মন্ত্রী টন্ত্রী তো এরকম কিছু কিছু ঘটতেছেই। হ্যাঁ, এই যে এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা যাদেরকে মানব, যাদেরকে আইডল ভাববো, যাদের পেছনে চলবো, তাদেরই এইরকম অবস্থা হয়ে যায়, আমরা যাবো কোথায়? বেশিরভাগ লোক কিন্তু, বেশিরভাগ কর্মচারীও ডিজনেস্ট নয়, কিন্তু কথা থাকে শতমন দুগ্ধ নষ্ট বিন্দু গোছনায়। একজন দুজন যদি এরকম হয়ে যায়, বিরাট বিরাট পড়ে যায়, এটার দ্বারা সবাই ক্ষতিগ্রস্ত হয়। আর এখন পুলিশের অ্যাসোসিয়েশন বক্তব্য দিল বাহিনীর সম্বন্ধে এরকম। বাহিনী এটা দায় কেন নেবে? এটা একটা ব্যক্তি করাপ্ট হয়েছে, এটা তো বাহিনীর ব্যাপার না। আরও যদি 10 জন ব্যক্তি হয়, সেটা 10 জন ব্যক্তি, তাহলে পুরো পুলিশ অ্যাসোসিয়েশন নেবে কেন? হ্যাঁ, এটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকতে পারে যে হাঁটার সময় একটা মানুষকে এত বোকা পাবার কারণ নাই। তারা ব্যাখ্যা দিয়ে যে 2-1 উপরের থেকে যখন এরকম কথা উঠতেছে, মিডিয়া বের করতেছে, যারা এইরকম নিচের দিকে করাপ্ট আছে বা আছে, তারা ভাবতেছে তো এরপরে তো হুইজ নেক্সট। আজরাইলে বাপ মারা গেছে, ভয়ের কোনো কারণ নাই, কিন্তু আজরাইল যে বাড়ি ছিনিয়ে গেল, তো এগুলোর থেকে যদি আমরাও আসি, অতএব আগে দিয়ে এরকম একটা চাপ প্রয়োগ করতে হবে যেন এগুলো নিয়ে আর উচ্চবাচ্য না হয়। এর মধ্যে আবার সরকারি কর্মচারী আইন 2018, সেখানে আমি পছন্দ করি না, আমার কলিগরা আমাকে অনেক সময় ঘরের শত্রু বিভীষণ বলে। দুর্নীতির মামলা যদি সবাইকে অ্যারেস্ট করা যায় বিনা অনুমতিতে, যদুমধু রামসাম তার যদি কোমরে দড়ি লাগানো যায়, তাহলে এরা দুর্নীতি করলে এদের জন্য আবার অনুমতি লাগবে কেন? হোয়াই? একবার হবে, বিচার তো সবার জন্য একরকম হবে, তাহলে কেউ আসবে না। আর এমনি তো মানুষ হুমড়ি খেয়ে পড়তেছে সিভিল সার্ভিসে আসার জন্য। এখন এখানে মধু আছে, কারণ সিভিল সার্ভিসটা এখন সরকারি চাকরিতে নাই কি। বিশেষ করে এরশাদের আমলে তো 15 দিনের জায়গায় 1 মাস করে বোনাস দিল, আর শেখ হাসিনার আমলে ডেপুটি সেক্রেটারি পর্যন্ত বিনা সুদে গাড়ি, এবং সেটা মেনটেন্যান্সের জন্য আরও মাসে কি 50,000 না কত টাকাও দেয়। তো কত আরামায়েশ। আমি মাঝে মাঝে বলি যে এত বেশি সুবিধা দিয়েছে, তারপরে কি করাপশন বা নীতি নৈতিকতা প্রতিষ্ঠিত করতে পারতেছেন না। উদ্দেশ্য তো সেটাই ছিল যে তোমাকে যথেষ্ট সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তুমি দেশের জন্য কাজ করো। কিন্তু আপনি শুনেন, উদ্দেশ্য থাকলে হবে না। ওই যে পলিটিক্যাল মাস্টার্স অ্যান্ড ব্যুরোক্রেট সার্ভেন্টস, আপনার মনিটরিং থাকতে হবে, আপনার চোখ কান খোলা থাকতে হবে। আপনি আমার সাথে দোস্তালি করবেন, শেয়ার করবেন, টেন্ডারে ভাগ নেবেন, লুটপাটের জন্য সুবিধা নিতে চাইবেন, আপনি আমার উপর কন্ট্রোল করতে পারবেন না তো। হ্যাঁ, আচ্ছা, সর্বশেষ একটা প্রশ্ন করি। এই যে আমরা বা মিডিয়াতে আসুক, এই যে বড় বড়, এর এক ধরনের রাঘব বোয়াল বলা যেতে পারে, আমরা দেখি এদেরকে যখন এক্সপোজড হয়, তাদেরকে কেন একটা এক্সাম্পল তৈরি করতে পারা যাচ্ছে না? তাহলে ওই যেটা বললেন, অ্যাসোসিয়েশন বলুন আর যারাই বলুন, বা লাইনে যারা আছে, তারা তো ভয় পেত বা কিছু একটা, এক্সাম্পল তো তৈরি হচ্ছে না, বরং তারা নির্বিঘ্নে চলে যাচ্ছে। বাংলাদেশে থাকলাম না, আমেরিকায় যে থাকলাম, তার তো সমস্যা নেই, টাকা পয়সা যদি থাকে। এক্সাম্পল কেন তৈরি করা যাচ্ছে? এক্সাম্পল তৈরি করবে কে? আপনি সেটাতে আসেন, করবে কে? যখন সবাই রাজনীতির মধ্যে মধুপ হয়ে ব্যবসায় চলে যায়, রাজনৈতিক নেতৃত্ব দুর্বল হয়ে যায়, তখন এক্সাম্পল হয়। আমি এই যে গত কোথায় যেন বলছিলাম, এই 3-4 দিন আগের ঘটনা, আমার বাসার সামনে রাস্তার মাথায় একটা রিক্সা থেমে আছে, কেমন, তো ওখান দিয়ে পথের মধ্যে দিয়ে ঢুকবে, আরেকজন মোটরসাইকেল নিয়ে আসছে। সে মোটরসাইকেলে এমনভাবে স্পিডে আসছে, হয়তো ব্রেক করেন, যে এই রিক্সাওয়ালার সামনের চাকাটা দুমড়ে গেল, টাল হয়ে গেল, ভেঙে গেল। তো বেচারা ক্ষতি হইল না? ক্ষতি কেন হইল? তার রিক্সা এখানে কেন থাকলো? যিনি মোটর সাইকেলে আসছেন তিনি চট করে নেমে তারা যাইয়া 2 থাপ্পড় দিল, এই বেটা রাস্তার মাথায় থামিয়ে রইলি। সব লোক তারে জড়াই ধরি খালি এরে মারির থেকে বাঁচানোর চেষ্টা করতেছে, কিন্তু তাকে কেউ প্রতিহত করতে যায় না। তা আমি একটু আগায় বললাম যে কী ব্যাপার, আমার 3 জনে ঠেলে বলল, স্যার যাইয়েন না, হ্যাঁ অটো লিগ বেইজ্জত হয়ে যাবেন।
কোথায় মানমানিকতা চলে গেছে, ও বেটার আর ক্ষতি করলো, ব্রেক ধরলো না, উল্টো তাকে মারতেছে। তো সোশ্যাল ভ্যালুসটা এই পর্যায়ে চলে গেলে টোটাল জিনিসটা যদি এখন সবাই এখানে যায়, ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত যারা কাউন্সিলর, কোন পরিবার থেকে কে কীভাবে আসছে, সে অঢেল টাকার মালিক অনেকে। কেন, কিভাবে হয়? আচ্ছা, দেশ উন্নত হয়েছে, ঠিক আছে, আমরা উন্নত বিশ্বে চলে যাব, উন্নত হয়েছে, কিন্তু কিভাবে হচ্ছে সেটা তো আপনি দেখছেন না। অতএব চেক অ্যান্ড ব্যালেন্স বলতে যেটা দরকার, সেটার জন্য রাজনীতির ছাড়া কোনো উপায় নাই। রাজনৈতিক নেতৃত্ব যদি এগুলাতে কঠোর হন, আমলাকে যদি আমলা জায়গায় থাকতে দেন, ব্যবসায়ীকে ব্যবসার জায়গায় থাকতে দেন, তাহলে একটা সিস্টেম এস্টাবলিশড হয়। আপনি সবটা এক জায়গায় চলে আসবেন, সংসদের মধ্যে আপনার গায়িকা নিবেন, নায়িকা নিবেন, নাচ গান হবে, এ যাবে ও যাবে। আরে আইন প্রণয়ন করে কত গুরুগম্ভীর জায়গা, সেখানে এরকম সবটা নিয়ে ওই এক চিমটি লবণ, এক চিমটি এটা দিয়ে গুড় আর শরবত বানাবেন, তাহলে তো সিস্টেম ভালো কাজ করতেছে না। সিস্টেম শুড ওয়ার্ক। এবং সেই সিস্টেমের মধ্যে এখন আপনি একটা ভোট দেন বললে আমার উপর আওয়ামী লীগ ক্ষেপতে পারে, যদিও আমরা যত সমালোচনা করি ভোট দেওয়ার সময় আবার শেখ হাসিনারে ভোট দিতে যাই কি জন্য? বিকল্প নাই তো, উপায় নাই তো, এর থেকে বেটার তো পাচ্ছি না। এখন যদি আপনি বলেন এই যে ৭৫ বছরের অবস্থা গেল, যদি একটা ভোট দেন যে শেখ হাসিনাকে ভোট দিবেন এক পাশে আর আওয়ামী লীগ দিয়ে দিবেন এক পাশে, কি দাঁড়াবে? ডেফিনেটলি শেখ হাসিনা হয়তো 75-80% ভোট পেয়ে যাবে, কিন্তু আওয়ামী লীগ কয় পার্সেন্ট পাবে? এই দৃশ্য আমি নিজে দেখছি। রেস করছে বঙ্গবন্ধুর এক সভায়, উনি এরকম শেষ দিক দিয়ে বলতেছিলেন যে আমার উপর আপনাদের আস্থা আছে। ওনার কথার পরে তো আর কোনো ইয়ে থাকতো না, সবাই হাত উঠেছে। আমার পাশে ইনসিডেন্টালি সিরাজুল আলম খান বসা। পরে যখন বললো যে আওয়ামী লীগের উপর আস্থা আছে, সিরাজুল আলম খান হাত উঠে নেয়, অনেকে হাত উঠে নেয়। অথচ পার্টির পপুলারিটি তো আগে হওয়ার কথা। তো এখন এক ব্যক্তিক পপুলারিটিতে দল চলতেছে, দলের নিচের দিকে মানুষের যে অস্বস্তি বাইরে হয়ে যাচ্ছে, যেগুলো আমি তো গ্রামের ছেলে, গ্রামে যাই দেখি, তো সে অস্বস্তির থেকে বিরত হইতে হবে, স্বস্তিতে আসতে হবে। আপনি জনপ্রিয় আছেন, পার্টিটাকে কন্ট্রোলে রাখতে হবে। পার্টির লোকজনই যদি এরকম সবটার মালিক হয়ে যায়, সরকার আর পার্টি যদি একাকার হয়ে যায়, তাহলে সুন্দরভাবে চলতে পারে না। আমরা আশা করি, আমার একটা ধারণা যে মোটামুটি টোটাল 5 মেয়াদ আর টানা 4র্থ মেয়াদ, এটা হয়তো একটা ব্রেক থ্রুতে উনি যাবেন। যদি যান, একমাত্র তাকে ছাড়া তার উপায় নেই, অন্য সব তো দোহারি, তাকে এমন কিছু করে না। ছোটোখাটো জিনিসের জন্য তার গুণ, তিনি যদি একটু শক্তভাবে এই জিনিসগুলোর দিকে তাকান, দেখেন, তাহলে হয়তো একটা চেঞ্জ, আমরা ভালো চেঞ্জ পাবো। যে আমরা এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। দেখলেন দেশ ভাবনা আলোচনা। আমাদের সাথে আজকে ছিলেন বদিউর রহমান, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড, তার আলোচনা শুনলেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন।